বিষাক্ত সাপ হোক, নন বিষাক্ত সাপ হোক, আপনাকেই যদি একটা কামড় দেয়, আপনি যে মানসিক প্যারাটার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ কি হলো, ব্যথার ওষুধ ওষুধের দোকানদারের পরামর্শে খাবেন আর আপনি আশা করবেন যে এটা আপনার কিডনি বান্ধব, লিভার বান্ধব হবে, এটা কিন্তু ভুল। একটা অজ্ঞান মানুষকে পানি পান করানোর আগে আপনাকে জানতে হবে যে এটা ফুসফুসেও ঢুকে যেতে পারে এবং তার উপকারের চাইতে আপনি আর বড় একটা প্রাণঘাতী অপকার করে দিন। বিদ্যুতায়িত হলে আমাদের কিডনি এবং হার্ট আক্রান্ত হওয়ার চান্স অনেক বেশি। শিশু খাদ্য ওষুধে যারা ভেজাল মিশায় তাদের আসলে ফাঁসি হওয়া উচিত। ল্যাবিড প্রেজেন্স ডক্টর ডেস্কে আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর শৈলুজ্জামান রাসেল, কনসালট্যান্ট, ক্যাজুয়ালিটি অ্যাক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট অফ ল্যাবিড হাসপাতাল। ডিপার্টমেন্টের নাম শুনেই বোঝা যাচ্ছে কি নিয়ে আমরা আজকে কথা বলবো। বরাবরের মতো সঙ্গে আছি আমি ডক্টর সিদ্ধার্থ মজুমদার। চলুন কথা বলা যাক। আপনার ডিপার্টমেন্টের নামটাই একটু অদ্ভুত। যারা চিকিৎসক বা যারা হচ্ছে গিয়ে হাসপাতালে কাজ করে তারা হয়তো এটা জানে, কিন্তু সাধারণ মানুষের এই সম্পর্কে ধারণা খুবই কম। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ ডক্টর সিদ্ধার্থ। আসলে এটা তো বেসিক্যালি একটা মানুষ যদি শুনে ক্যাজুয়ালিটি অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি, এটা আবার কি? তো অনলি মেসেজ ফর দ্য জেনারেল পিপল, সাধারণ মানুষের জন্য হলো ক্যাজুয়ালিটি অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি। এই ব্যাপারটাকে যদি বলতে চাই তাহলে বলবো আমরা আসলে কী নিয়ে কাজ করি, সেটা বললে এটা ক্লিয়ার হয়ে যায়। আমরা কাজ করি যে কোনো ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এর রোগী নিয়ে কাজ করি। আমরা রোগী নিয়ে কাজ করি ফল ফ্রম দ্য হাইট, যারা উচ্চতা থেকে পড়ে গিয়ে আঘাতগ্রস্ত হন। আমরা কাজ করি যে কোনো ধরনের মারামারি রোগী বা মারামারির কারণে আঘাতগ্রস্ত রোগী নিয়ে। আমরা কাজ করি হলো গিয়ে আপনার স্পোর্টস ইনজুরি নিয়ে। এগুলো নিয়ে যে সার্জিক্যাল ইন্টারভেনশন অথবা সার্জিক্যাল কেয়ার যেটা দরকার হয়, এটাই আমরা সমন্বিতভাবে দিয়ে থাকি এবং এই জন্যই এই ডিপার্টমেন্টের নাম ক্যাজুয়ালিটি অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি। আচ্ছা, এবার একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা পেলাম। আরেকটা জিনিস একটু জানতে চাই। সেটা হলো ঢাকা শহরে জ্যামের কারণেই হোক বা উম এক ধরনের অনিচ্ছাকৃতভাবেই হোক হাসপাতালে আসতে অনেকেই দেরি করেন। আসলে আমাদের যে প্রশ্ন যেটা যে কোন ক্ষেত্রে ১ মিনিটও দেরি করা উচিত না? এটা ভেরি গুড কোশ্চেন, বিকজ হলো গিয়ে আপনি কখন আপনার রোগীটাকে কত দ্রুত শিফট করতে হবে এটা আপনাকে তো জানতে হবে। মেইন ব্যাপারটা কি, বিশেষ করে এই যে আমরা এটাকে বলি ট্রমা, ট্রমা মানে আঘাত, ঠিক আছে? এই আঘাতগ্রস্ত রোগীদের ক্ষেত্রে আমাদের একটা ধারণা বা কনসেপশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবীব্যাপী, সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার। আমরা প্রথম আঘাত পাওয়া থেকে শুরু করে ডেফিনেটিভ কেয়ার পর্যন্ত, ধরেন হাসপাতাল কেয়ার পর্যন্ত, এই যে সময়টা, এটাকে গোল্ডেন আওয়ার বা ১ ঘন্টা বা ৬০ মিনিটের একটা সময়। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আপনার কিছু ডিভাইডেশনের ব্যাপার আছে। ধরেন একটা লোক যেই ঘটনাস্থলে আক্রান্ত হইল, সেই ঘটনাস্থলেও কিন্তু কিছু করার আছে। এটা কিন্তু হসপিটালে আসার আগের কাজ। সেই কাজটা কি? সেই কাজটা কি? ধরেন কোনো কারণে আঘাত পেয়ে তার নাকে, মুখের মধ্যে রক্ত বা ময়লা জমে গেল অথবা একটা ফরেন বডি আটকে গেল। আপনি কিন্তু নন ডক্টরও যদি হন, আপনার উচিত কি তাড়াতাড়ি সেগুলো বের করে দিয়ে শ্বাসের ব্যবস্থা করা। এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হলো যে আপনার কোনো কারণে ঘাড় আক্রান্ত হলে, স্পাইন আক্রান্ত হলো, আপনার কাজ হলো কি সেটাকে স্টেবল করা, যাতে নড়াচড়া বেশি না হয়। একটা হাত ভেঙে ফ্র্যাকচার ঝুলতেছে, কাজ হলো সেটাকে একটু স্টেবল করে দেয়া। কোথাও আপনার দৃশ্যমান রক্তক্ষরণ হচ্ছে, সেটাকে আপনি একটু প্রেস করে দেন, চেপে রাখেন। এই কাজগুলো হলো হসপিটালে আসার আগে। এই কাজগুলো কিন্তু করার জন্য বা ডাক্তার প্রয়োজন নেই। এটা প্রি হসপিটাল। এটা যেকোনো একটা সাধারণ মানুষই করতে পারবে। সিপিআরটা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষরা শিখে না কেন? বাইরের কান্ট্রিতে তো স্কুলেই এই সিপিআর প্রোগ্রামটা চালু আছে। এটা নিয়ে এক্সাক্টলি। আপনার কথা বলেন না কেন? হ্যাঁ, অবশ্যই। এটা নিয়ে আমি তো মনে করি এটা একটা বেসিক নলেজ। ইউ নিড টু নো, ইউ নিড টু লার্ন বেসিক নলেজ। কারণ হলো সিপিআর এর ব্যাপারটা আপনি যেহেতু প্রসঙ্গ ক্রমে তুললেন, সেটা হচ্ছে যদি আপনি হঠাৎ করে লক্ষ্য করেন কারো শ্বাস-প্রশ্বাস হচ্ছে না অথবা কারো কার্ডিয়াক অ্যারেস্ট অথবা হার্ট থেমে গেছে। এই মুহূর্তে আপনি প্রথম কাজটা হলো গিয়ে রোগীকে ডাকতে পারেন, হ্যালো, হাই, রেসপন্স করতেছে না। আপনি আপনার কানটা একটু তার শ্বাস-প্রশ্বাসের নাকের কাছে নিয়ে ফিল করার চেষ্টা করেন যে সে শ্বাস নিচ্ছে কিনা। যদি দেখেন সে শ্বাস নিচ্ছে না, যদি দেখেন যে সে হার্টবিট নাই, পালস নাই, ইন দ্যাট সিচুয়েশনে আপনি সিপিআর যেতে পারেন। আর বেসিক কথা ওই যে ওইটা একটাই, সাধারণত আমরা ৩০টা চাপ দিয়ে থাকি বুকের মধ্যস্থলে এবং একটা চাপে 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার মতো দাবিয়ে ফেলতে হবে একেবারে। এবং এই ৩০টা চাপের পরে নাকটাকে বন্ধ করে আপনার মাথাটাকে, হেডটাকে টিল্ট করে, জটাকে থার্স্ট করে, তারপর আপনাকে নিজেকে ২টা রেস্কিউ ব্রিদিং দিতে হবে। এই যে ২টা রেস্কিউ ব্রিদিং
30টা প্রেশার, এটাই আসলে তো সিপিআর। আর এটা কখন দিবেন? যখন দেখবেন যে তার পালস নেই অথবা তার শ্বাস-প্রশ্বাস নেই। এরকম সিচুয়েশনে এই সিপিআরটা বেসিক নলেজ আমি মনে করি যে কারো সচেতন নাগরিকেরই এটার সম্পর্কে জ্ঞান থাকা উচিত এবং এটার পারদর্শিতা থাকা উচিত। এটা আসলে সত্যি সবার আসলে দক্ষ হওয়া উচিত আমাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যে পরিমাণ হচ্ছে। আরেকটা জিনিস আমার একটু জানার শখ যে ইমার্জেন্সিতে তো আপনি বহুদিন ধরে কাজ করছেন। আপনি ঢাকা মেডিকেলেও ছিলেন, দীর্ঘদিন কাজ করছেন। কি ধরনের পেশেন্ট সবচেয়ে বেশি আসে আপনাদের কাছে? আমাদের আসলে আমরা মেইন যেই পেশেন্টের একটা বড় অংশ, আমাদের পেশেন্টের বড় একটা অংশ হলো গিয়ে দেখেন, আমাদের আধুনিকায়নের সাথে, সাথে কিন্তু একটা ব্যাপার অনেক বেড়ে গেছে। মডার্ন অ্যান্ড সিভিলাইজড কান্ট্রিতে আপনি কি জানেন? অলমোস্ট 40 ইয়ার্স পর্যন্ত এইজ যারা, এটা ইয়াং এজ গ্রুপ, ভেরি ইয়াং, এরাই কিন্তু আর্নিং বা কর্মক্ষম গ্রুপ একটা পরিবারের। একটা পরিবারের আর্নিং বা কর্মক্ষম মানুষটা কত? 40 ইয়ার্স। এবং এই আর্নিং কর্মক্ষম মেল মানুষটা, মেল পুরুষটা, এরাই আক্রান্ত হচ্ছে বেশি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। এক কথায় আপনি বাংলায় যদি বলতে যান, একেবারে তাজা প্রাণ ঝরে যাচ্ছে কিসে? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। আমরা কিন্তু ডায়াবেটিস, প্রেশার, স্ট্রোক এগুলো তো বাদ দিলাম, একটা ওল্ডার পিপল। কিন্তু একেবারে একটা তাজা প্রাণ ঝরে যাচ্ছে কিসে? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে। ওই ব্যক্তিটাই ওই পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষ যে রাস্তায় নেমেছিল কাজের সন্ধানে, সে রাস্তায় নেমে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলো এবং এই প্রাণগুলো ঝরে যাচ্ছে বেশি 40 ইয়ার্সের মধ্যে। সো আমরা যেই রোগীগুলো পেয়ে থাকি, এর মধ্যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগী সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি। তারপরে ধরেন আপনি ফল ফ্রম দ্য হাইট, উচ্চতা থেকে কনস্ট্রাকশন মিস্ত্রি পড়ে গেল। তারপরে ধরে থাকেন আপনি আরেকটা ব্যাপার হলো গিয়ে মারামারি, যেটা অনেক গানশট ইনজুরি, নিজেদের মধ্যে নিজের সেলফ ট্রমা অথবা মারামারি বা ফিজিক্যাল অ্যাসল্ট। আরেকটা হলো গিয়ে খুবই কমন ইদানিংকাল, সেটা হচ্ছে স্পোর্টস ইনজুরি। এই রোগীগুলো আমরা বেশি পেয়ে থাকি এবং এই রোগীগুলোই মূলত আমরা ট্রিট করে থাকি ইমার্জেন্সি বেস। আরেকটা জিনিস, অনেকেই কিন্তু ব্যথা সহ্য করে বাসায় বসে থাকে। তো আসলে এই যে মা বুকে ব্যথা বা হচ্ছে গিয়ে মাথায় ব্যথা, আসলে কোন ক্ষেত্রে আমাদের উচিত অবশ্যই দ্রুততম সময়ে হাসপাতালে যাওয়া উচিত? আচ্ছা, আপনি যদি ব্যথা নিয়ে বলতে চান তাহলে আমি ২ টা ভাগ করে ফেলবো একেবারে। একটা হলো মেডিসিন রিলেটেড ব্যথা, ধরেন কার্ডিয়াক পেইন অথবা মেডিসিনের ইস্যুগুলো, এইগুলো আলাদা। কার্ডিয়াক পেইনের ব্যাপারটা হলো গিয়ে কার্ডিয়াক পেইনের কিছু বহিঃপ্রকাশ থাকবে। ধরেন সেন্ট্রাল চেস্ট পেইন, অথবা হলো সেটা বাম হাতের দিকে যাচ্ছে অথবা উপরে চোয়ালের দিকে যাচ্ছে, বমি, বমি ভাব আসছে, ঠিক আছে? বুকের উপরে ধরেন পাথর চেপে ধরছে, চাপা অনুভব করতেছে, শ্বাসকষ্ট হচ্ছে। এগুলো হলো গিয়ে বা অনেকের ক্ষেত্রে সোয়েটিং হচ্ছে। এগুলো হলো কার্ডিয়াক পেইনের বহিঃপ্রকাশ। এই ম্যানিফেস্টেশনগুলো হলে আপনি অতি দ্রুত কার্ডিয়াক সেন্টারে যাবেন। এটা আমার ইস্যু না। এটা জাস্ট আমি বলার কারণে বলে ফেললাম। কিন্তু আমার ইস্যু হলো গিয়ে পেইন যেগুলোর সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার। ধরেন আপনার পেইন হলো গিয়ে একটা অ্যাক্সিডেন্টের পরে পেইন, ধরেন একটা মারামারির পরে পেইন, ধরেন পড়ে যাওয়ার পরে পেইন, স্পোর্টসের পরে পেইন। এই পেইনগুলোর ব্যাপারে আমার মেসেজ হলো গিয়ে পেইনগুলোর জন্য ম্যাক্সিমাম পেইনগুলো অ্যাবিউজ হচ্ছে। কেন অ্যাবিউজ হচ্ছে? একটা মানুষ ১ম এ ব্যথা পাওয়ার সাথে, সাথে একটা ওষুধের দোকানে যাচ্ছে। "ভাই আমাকে ব্যথার ওষুধ দাও।" ওষুধের দোকানদার কিন্তু ব্যথার ওষুধেরও নানাবিধ ধরন আছে। ওষুধের দোকানদার কিন্তু জানে না ওর কিডনি বান্ধব কোনটা ব্যথার ওষুধ, ওর হার্ট বান্ধব, লিভার বান্ধব ব্যথার ওষুধ কোনটা। এটা কিন্তু জানে না। সে র‍্যান্ডমলি একটা ব্যথার ওষুধ দিচ্ছে, ওই লোকের কিডনি প্রবলেম আছে অথবা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছে, কিডনিটা ড্যামেজের দিকে যাচ্ছে। সো ব্যথার ওষুধও আছে কিছু যেটা কিডনি বান্ধব, যেটা লিভার বান্ধব, যেটা হার্ট বান্ধব। এই সমস্ত ফ্যাক্টর চিন্তা করেও কিন্তু ব্যথার ওষুধ সিলেকশন করতে হয়। সো আপনি ব্যথার ওষুধ ওষুধের দোকানদারের পরামর্শে খাবেন আর আপনি আশা করবেন যে এটা আপনার কিডনি বান্ধব, লিভার বান্ধব হবে, এটা কিন্তু ভুল। এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো গিয়ে এই যে ব্যথা আপনি কমিয়ে রাখলেন, ব্যথা কমিয়ে রাখা তো আসলে সমাধান না। ব্যথাটা হচ্ছে কেন? সেটাকে ট্রিট করা এবং অ্যাড্রেস করা। সো আপনার যদি ব্যথাটা হয় ধরেন বুকে ব্যথা আঘাতের কারণে, আপনি বুকে ব্যথা কোনো কারণে দমিয়ে রাখলেন। কিন্তু বুকের মধ্যে রক্তক্ষরণ হয়ে গিয়ে আমরা যেটা বলি হেমোথোরাক্স, নিউমোথোরাক্স, এটা হয়ে গিয়ে ফুসফুসকে কম্প্রেস করলো, একেবারে হার্টকে কম্প্রেস করে তখন আপনাকে একটা টার্মিনাল ইলনেসের দিকে নিয়ে গেল। তখন আপনি হসপিটালে আসতে, আসতে কি হলো? আমরা আপনাকে সেভ করতে পারবো কিনা একটা সন্দেহের মধ্যে চলে গেল লাইফটা। সো আই থিংক দ্যাট ২ টা কারণে ব্যথাকে খুব স্পষ্টভাবে ট্রিট করা উচিত। একটা হলো আমি যে ব্যথার ওষুধটা খাবো সেটা আমার জন্য উপযোগী কিনা, কিডনি বান্ধব কিনা, লিভার বান্ধব কিনা, এটা একটা চিন্তা করতে হবে। দ্বিতীয়ত এই ব্যথাকে ট্রিট না করে ব্যথাটা কেন হচ্ছে সেটাকে অ্যাড্রেস করা এবং চিকিৎসা নেয়া। এই যে মানে ইচ্ছে মতো ওষুধ কেনা যায়, এটা বাংলাদেশে অ্যান্টিবায়োটিক্সও কিনে ফেলছে। এই মানুষকে সচেতন করার জন্য আসলে কি করণীয় উচিত? বা আপনার কি মেসেজ যে এটা করবেন না? আসলে আমার মেসেজ হলো ১ম আপনার একটা ব্যাপারে আমি বললাম। ব্যথার ওষুধ নিয়ে তো বলে ফেললাম আমরা।
আর দ্বিতীয় যদি বলেন যে অ্যান্টিবায়োটিক ব্যাপারটা, আসলে কি অ্যান্টিবায়োটিক ব্যাপারটা তো এরকম না যে কেউ যে কাউকে দিয়ে ফেলবে। এর ফলশ্রুতিতে হচ্ছে কি এই যে আমরা যখন মেডিকেল কলেজগুলোতে আমরা অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি একটা টেস্ট আছে রক্তের বা অথবা পুজের। আমরা এই অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট যখন করতে যাই তখন দেখি মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট মানে এই অ্যান্টিবায়োটিকগুলো ভোঁতা হয়ে গেছে, শার্পনেস হারায় ফেলছে। এই অ্যান্টিবায়োটিকগুলো খাচ্ছে ঠিকই কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো কাজ করতেছে না। আপনাকে একটা অপ্রাসঙ্গিক কথা বলি। আপনি কি জানেন আমাদের পোল্ট্রি ফিড বলেন, ফিশ বলেন, মিট বলেন এই সমস্ত জায়গায়ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে হ্যাঁ, এটা মনে হয় আমরা জানি। কারণ ৪-৫ বছরের শিশু তাদেরও হচ্ছে গিয়ে ওই যে রেসিস্ট্যান্ট। রেসিস্ট্যান্ট এর কারণ হলো গিয়ে এই যে এই ফুড ফুডগুলা অ্যাডাল্টারি, খায়। মুরগিকে আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, মাছকে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। এই ফুড অ্যাডাল্টারির কারণেও অ্যান্টিবায়োটিক এবং আমাদের ব্যবহারের ফলেও অ্যান্টিবায়োটিক এরকমটাই রেসিস্ট্যান্ট হয়ে গেছে যে আমাদের খুব উচ্চ লেভেলের জেনারেশনে যেতে হচ্ছে এত মাত্রায়। সো আমার একটা টেক হোম মেসেজ হলো গিয়ে অ্যান্টিবায়োটিক সিলেকশনের অধিকার এবং দায়িত্ব এইটা শুধু রেজিস্টার্ড ফিজিশিয়ানেরই আছে, অন্য কারো নেই এবং করা উচিত না। এটা যে নিল সে ক্ষতিগ্রস্ত হয়। ভুল চিকিৎসা তো নানানভাবে হয়। ওষুধ আমরা ভুল খাচ্ছি। আপনারা বলছিলেন যে কিডনির ফাংশনে খারাপ করবে, মা ওষুধ খেয়ে আরো সেটাকে বাড়িয়ে দিচ্ছে। চিকিৎসাও ভুল করে। যেমন কেউ অজ্ঞান হয়ে গেল, কাউকে বলে যে ওর মুখের মধ্যে জুতা ধর। বা কেউ অজ্ঞান হয়ে গেল, বলল যে হচ্ছে গিয়ে ওকে পানি খাওয়া। এইটা আসলে কতটা ঠিক? যে মিথ বা প্রচলিত ধারণা অথবা সোশ্যাল স্টিগমা যে হলো গিয়ে একটা অজ্ঞান রোগীকে আপনি পানি পান করাবেন কিনা। আমি আপনাকে মেসেজ দিব যে একটা অজ্ঞান রোগীকে আপনি পানি পান করাতে গিয়ে আপনি আরো তার ক্ষতি করতেছেন। কারণ তার তো চেতনা নাই। আপনি তাকে পানি খাওয়াতে গিয়ে তো সেই পানি ফুসফুসে যাবে পানি। খাদ্যনালীতে না গিয়ে ফুসফুসে ঢুকে গেল। বরঞ্চ আপনি কি করলেন? তাকে আরো ক্ষতি করে দিলেন। সো এগুলো আসলে একটা কুসংস্কার আর স্টিগমা। আমার মেসেজ হলো গিয়ে একটা অজ্ঞান মানুষকে পানি পান করানোর আগে আপনাকে জানতে হবে যে এটা ফুসফুসেও ঢুকে যেতে পারে এবং তার উপকারের চাইতে আপনি আরো বড় একটা প্রাণঘাতী অপকার আরেকটা জিনিস, রক্তপাত হলে অনেকেই টুথপেস্ট, হলুদ এগুলো লাগানোর পরামর্শ দেয়। কি বলবেন? হ্যাঁ, আচ্ছা এইটা ওই যে একই কথা যে সামাজিক প্রচলিত কিছু ভুল ধারণা বা সোশ্যাল স্টিগমা বা কুসংস্কার। তো এই ব্যাপারটা হলো গিয়ে কি আমি আপনাকে এই ৩ টা শব্দ তো বলছেন, ৩ টা শব্দ সম্পর্কে একটু বলি। এইগুলো আসলে এক কথায় বলতে গেলে অনুচিত। তারপর আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। ১ম ধরেন টুথপেস্ট। টুথপেস্টের ব্যাপারটা হলো গিয়ে টুথপেস্টের কিছু গাম ইফেক্ট আছে। এটা তো আপনি বলতে পারেন। সো আপনি যদি একটা ক্ষত স্থানে বা রক্তক্ষরণের জায়গায় দেন, সে কিছুটা গাম ইফেক্ট দিবে। এইটা একটু পেতে পারেন। ১ দ্বিতীয় প্রশ্ন হলো গিয়ে ধরেন হলুদের ব্যাপারটা। হলুদের ব্যাপারটা এক জায়গায় রক্তক্ষরণ হচ্ছে, আপনি হলুদ দিচ্ছেন। হলুদের আরো একটা উল্টা ঘটনা ঘটতেছে। উল্টা ঘটনা কি? হলুদের কাজ হলো রক্তটাকে পাতলা করা, থিন করে দেয়া। তাহলে তো ব্লিডিং বেশি হবে। ইয়েস, প্রলঙ্গিং হবে। রক্তক্ষরণের প্রবণতাটা আরো বা দীর্ঘায়িত হবে। কারণ হলুদের ব্লাড থিনিং বা রক্ত পাতলা করার একটা ইফেক্ট আছে। এটা গেল হলুদের ব্যাপারটা। দ্বিতীয়টা আপনার আরেকটা ছিল হলো গিয়ে আপনার হ্যাঁ, কফির ব্যাপারটা চিন্তা করেন। হ্যাঁ, কফির একটা গুণ আছে যে ভেসোকনস্ট্রিক্টর মানে রক্তনালীকে সে সংকীর্ণ বা ন্যারো করে দেয়। ভেসোকনস্ট্রিকশন করলে কিছুটা রক্ত থামতে পারে। কিন্তু তার চাইতে আপনি লস বেশি হবে। কারণ কফির কারণে জায়গাটা আরো ইরিটেটিভ হয়ে যাবে এবং এটা স্টেরাইল জিনিস না। ওইখানে আবার জীবাণু সংক্রমণ বা ব্যাকটেরিয়া আক্রান্ত হওয়ার চান্স আরো বেশি যাবে। সো আপনাকে I think that you need to avoid। সামান্য কাটাছেঁড়াও অ্যান্টিবায়োটিক্স ইউজ করতে চায় আজকাল। সেই ক্ষেত্রে কি বলবেন? না, অ্যান্টিবায়োটিকে কিছু মানে নির্দিষ্ট ইন্ডিকেশন আছে। যেটা হচ্ছে হলো স্প্রেডিং সেলুলাইটিস আছে কিনা, ঠিক আছে? সিস্টেমিক ম্যানিফেস্টেশন অফ ইনফেকশন আছে কিনা, ঠিক আছে? এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা বা হিসাব করে অ্যান্টিবায়োটিক দিতে হয়। এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার আমি আপনাকে বলতে চাচ্ছি যেটা আপনি জ্বরের ব্যাপার বললেন। এই জ্বরটা যদি আদারওয়াইজ আমাদের তো ম্যাক্সিমাম ফিভারই ধরেন সিজনাল কারণে এখন হচ্ছে ভাইরাল ফিভার। তো ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিকের তো আসলে কোনো কন্ট্রিবিউশন বা রোল নেই। আলাদা তো হ্যাঁ, জিনিসটা। আলাদা ব্যাপারটা। ঠিক একটা আছে? ব্যাকটেরিয়ার উপর কাজ করবে আর একটা হচ্ছে কি ভাইরাসের উপর যদি কাজ করবে। ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, এখন জ্বর তো নিজে কোনো রোগ না। জ্বর হলো একটা রোগের বহিঃপ্রকাশ। ধরেন আপনার কোনো কারণে চেস্ট ইনফেকশন হইছে ব্যাকটেরিয়া দিয়ে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হইছে ব্যাকটেরিয়া দিয়ে, সেটার বহিঃপ্রকাশ হিসেবে জ্বর। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মে বি বেনিফিটেড। বাট একটা ভাইরাল ইস্যু নিয়ে ভাইরাল না ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক দরকার আছে কিনা এটার জাজমেন্টাল পাওয়ার তো হলো গিয়ে রেজিস্টার্ড ফিজিশিয়ানের। সো এটা ছাড়া তো যত্রতত্র অ্যান্টিবায়োটিক বিক্রি এবং খাওয়া ২ টাকেই আমরা নিরুৎসাহিত। এই যে ছোটখাটো বাইক অ্যাক্সিডেন্ট হয়, আজকাল তো বাইক রাস্তায় প্রচুর, বাইক থেকে পড়ে যায় বাচ্চা ছেলেরা। এই যে ছোটখাটো হচ্ছে গিয়ে কাটাছেঁড়া হয়, সেই ক্ষেত্রে কি বলবেন? ধরেন আমাদের কিছু বেসিক এডুকেশন খুব প্রয়োজন। যেটা ধরেন
আপনি চীনের দিকে তাকান, উন্নত দেশগুলোর দিকে তাকান, ওরা কিন্তু স্কুলে কিছু বেসিক হেলথ এডুকেশন ট্রেনিং দিয়ে থাকে, যেটা আমাদের বেসিক হেলথ এডুকেশন ট্রেনিংয়ের সাথে এখনটা অতটা ওয়েল ডেভেলপ না। যেমন ধরেন আপনার একটা আসলো সিপিআর, এটা একটা বেসিক হেলথ এডুকেশন। দুইটা বেসিক হেলথ এডুকেশন, আপনি ধরেন পুড়ে যাচ্ছে না, একটা মানুষের পুড়ে গেলে আপনি হুট করে কি করবেন? পুড়ে গেলে বাসা বাড়িতে রান্না করে কাজ করতেছে, পুড়ে গেল, ঠিক আছে, অথবা গরম পানি লেগে গেল। প্রথম কথা হলো গিয়ে 20 থেকে 30 মিনিট আপনি একেবারে ট্যাপ ওয়াটারের মধ্যে এটা কুলিং করেন। দ্বিতীয়ত আপনার বার্না টাইপের কিছু ক্রিম আছে, চাইলে এই ক্রিমটা লাগান। টুথপেস্ট, তারপরে হলো আইস অথবা বরফ, এগুলোর প্রয়োজনীয়তা নাই। আপনি ট্যাপ ওয়াটারে 20 থেকে 30 মিনিট বা করেন, একটা বার্না ক্রিম বা কিছু একটা ক্রিম বাসায় থাকলে এই ক্রিমটা লাগান, আপনি নিকটস্থ ডাক্তারের কাছে চলে যান। এটা একটা বেসিক এডুকেশন দরকার বার্নের ক্ষেত্রে। সিপিআর একটা বেসিক এডুকেশন দরকার, ঠিক আছে। তারপরে হলো গিয়ে আপনি বেসিক এডুকেশনের কথা যদি চিন্তা করেন, একটা মানুষ যদি হুট করে আপনি অজ্ঞান হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি কি করবেন? আপনি নিকটস্থ হাসপাতালে নেয়ার আগে আপনার কি করণীয়? একটা অ্যাক্সিডেন্ট করলো, প্রথম করণীয় কাজ হলো গিয়ে আপনি দেখবেন যে তার শ্বাসনালীতে কোনো কিছু আটকে গেছে কিনা, সেইটা ক্লিয়ার করা। তার স্পাইনটা ঠিক আছে কিনা, স্পাইনটাকে স্টেবল করা, হেডটাকে স্টেবল করা, এবং তার দৃশ্যমান কোথাও থেকে রক্তক্ষরণ হলে সেটা একটা পরিষ্কার কাপড় দিবে, একটা কম্প্রেসিভ একটা চাপ দিয়ে কন্টিনিউয়াস 10 থেকে 15 মিনিট একটা প্রেশার দিয়ে বেঁধে রাখা। এই যে প্রেশার দিয়ে বেঁধে রাখা, আপনার হলো গিয়ে এয়ারওয়ে শ্বাস না নিতে পারলে সেই শ্বাসটাকে ব্যবস্থা করা, লেফট লেটারাল একটা পজিশনে রাখা, স্পাইনটাকে স্টেবল রাখা, এগুলো তো বেসিক এডুকেশন। সিপিআর কি? বেসিক এডুকেশন। হঠাৎ করে পুড়ে গেলে কি? এটা বেসিক এডুকেশন। সো এমনই আবার ছোটোখাটো কাটা যেটা হবে, সেই ছোটোখাটো কাটার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এটা একটা মাইনর ইস্যু, সেই মাইনর ইস্যুর ক্ষেত্রে আপনার যদি বেসিক ফার্স্ট এইড টুল থাকে বাসায়, আপনি একটা অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ করতে পারেন, ক্লিন করতে পারেন, তারপর একটা স্টেরাইল ড্রেসিং দিতে পারেন। লিটল বিট যেটা হলো আমাদের বলি আমরা কিছুটা মেডিসিন বাসায় থাকে, বেসিক মেডিসিন, সেই বেসিক মেডিসিনটুকু নিতে পারেন। তাতে যদি আপনি স্টেবল থাকেন ফাইন, আর আদারওয়াইজ আপনি মনে করেন যে না, আই এম নট স্টেবল, তখন ইউ নিড টু গো টু ইউর ফিজিশিয়ান। আমি আসলে কেন বলছিলাম, আমি কয়েকদিন ধরে দেখছিলাম নিউজে যে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকরা তারা হচ্ছে র্যালি করছে এবং সেগুলো অসংখ্য বাইক ব্যবহার করছে এবং কোনো একজন সমর্থকের বাইক অ্যাক্সিডেন্ট করে মারাও যেতেও দেখলাম আমি গতকালকে প্রথম আলো নিউজে। তো এখন এই বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে গিয়ে এত রাস্তায়, যে ছোটখাটো অ্যাক্সিডেন্ট তো প্রতিদিনই হয়, বড়গুলো শুধু আমরা জানতে পারি। তো ছোটখাটো ওরা তাহলে আসলে বাসায় একটা কিটস রাখা দরকার। আপনি কি বলেন? হ্যাঁ, একটা বেসিক প্রথম হলো একটা বেসিক এডুকেশন থাকতে হবে। দ্বিতীয়ত হলো একটা ফার্স্ট এইড বক্স বা একটা ফার্স্ট এইডের ব্যবস্থা থাকতে আচ্ছা, হবে। একটা ফার্স্ট এইড বক্সে যদি বাসায় কেউ রাখতে চায়, সেটার মধ্যে কি থাকা উচিত? আপনার ফার্স্ট এইড বক্সের মধ্যে ধরেন আমাদের একটা কিছু কম্পোনেন্ট থাকা উচিত। এটার মধ্যে একটা আপনার টেম্পারেচার দেখার একটা ব্যবস্থা থাকা উচিত, একটা স্টেরাইল ড্রেসিংয়ের জন্য যা লাগে, কোভিসেপ, বিটাডিন, হেক্সিসল, অথবা স্টেরাইল গ্লাভস, ঠিক আছে। তারপরে হলো টাং ডিপ্রেসর, তারপরে হলো গিয়ে আপনি ধরেন একটা হলো স্টেরাইল ড্রেসিং বা রোল ব্যান্ডেজ, ঠিক আছে। তারপরে হলো গিয়ে আপনার ছোটোখাটো ব্যথার ওষুধ, ঠিক আছে। এই ব্যাপারগুলো একটা ফার্স্ট এইড বক্সে রাখা যেতে পারে, এটা মিনিমাম টু। আর হলো গিয়ে আপনি যে এটাতে লিটল বিট হয়, আপনি লিটল বিট ট্রিট করবেন। আর আদারওয়াইজ আপনি যদি মনে করেন না, আমার ধরেন বাইক অ্যাক্সিডেন্টে আপনি দেখতেই পাচ্ছেন যে ভেঙে গিয়ে হাতটা ঝুলতেছে, সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হলো হাতটাকে স্টেবল করা। কারণ ও যত দুলতে থাকবে তত কি আরও ব্যথা হবে, কষ্ট বাড়বে। এটাকে একটা ধরেন একটা কাঠের কিছু দিয়ে বা শক্ত কিছু দিয়ে এটাকে স্টেবল করে হসপিটালে আপনি ট্রান্সফার করলেন, এটা একটা কাজ করলেন। আর আরেকটা ব্যাপার নিয়ে একটা আচ্ছা, আরেকটা জিনিস, আপনি যেহেতু হাসপাতালে নিয়ে আসার কথা বললেন, বড় অ্যাক্সিডেন্ট বা হচ্ছে গানশটের মতো ব্যাপার বা বড় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক সময় বলে বেসরকারি হাসপাতালগুলো যে এটা পুলিশ কেস, এইটা আমরা করতে পারবো না। এটা আসলে তারা নেয় না কেন? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। ব্যাপারটা হচ্ছে এটাকে বলা হয় মেডিকো লিগ্যাল ইস্যু। মেডিকো লিগ্যাল ইস্যুতে ঝামেলা কি? এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য যে ভিকটিম, সে ভবিষ্যতে কোর্টে গিয়ে ক্লেইম করতে পারে যে আমাকে ইনটেনশনালি করা হয়েছে, অথবা মারামারি বা ফিজিক্যাল অ্যাসল্টের ক্ষেত্রে ভবিষ্যতে সে ক্লেইম করতে পারে যে আমাকে মারা হয়েছে, আমি মামলা করলাম বা ক্লেইম করলাম। তখন তো বেসিক্যালি কোর্ট যেখান থেকে চিকিৎসা নিচ্ছে ওই চিকিৎসকের মতামত চাইবে, এবং এটা কোন ধরনের ইনজুরি, সিভিয়ার অথবা গ্রিভিয়াস অথবা সিম্পল, এরকম নানা ধারা আছে আহতের বা ক্ষতের। এই ধারাগুলো বোঝার ব্যাপার আছে, এবং এই ধারাও ভিত্তি করে আপনাকে সার্টিফিকেট ইস্যু করবে, এবং কোর্ট এই সার্টিফিকেট আপনার কাছে চাইবে ট্রিটিং ডক্টরের কাছে। তো প্রাইভেট সেক্টরগুলো আগে নিতে চাইতো না এই জন্য, এবং এখনও চায় না, কারণ এই সার্টিফিকেটটা কে ইস্যু করবে?
আবার যদি কোর্ট পরে ডেকে পাঠায়, কে আসলে কোর্টে গিয়ে হাজিরা দেবে? কারণ রোগীটা আসছে টেকনাফ থেকে, আপনার টেকনাফ কোর্ট আপনাকে ডেকে পাঠাইছে। এখন ঢাকা থেকে টেকনাফ যাওয়া আপনার জন্য যথেষ্ট, এবং আপনি যদি এই মেডিকেল লিগ্যাল ইস্যুর ব্যাপারগুলোতে নলেজ না রাখেন, তাহলে কিন্তু আপনার হাজিরা এবং আপনার এই কোশ্চেনগুলোর উত্তর দেয়া, ধারাগুলো বোঝা আপনার জন্য যথেষ্ট কঠিন। এইজন্য ম্যাক্সিমাম এবং প্রাইভেট কি এটা কি ইনস্টিটিউট, শুধু কি লিগ্যাল ইস্যু নাকি সক্ষমতারও একটা ব্যাপার আছে? একটা হলো গিয়ে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করার একটা নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। দ্বিতীয়ত হলো গিয়ে লিগ্যাল ইস্যুটা আপনি ফেস করতে পারবেন কিনা, সেটাও একটা ব্যাপার। সো এই কারণে ম্যাসিভার প্রাইভেট নেয় না, কিন্তু এখন যারা প্রাইভেট সেক্টরে এই যে ক্যাজুয়ালিটি, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খুলতেছে, এরা এইটা নিচ্ছে। কারণ এইখানে আমি একটা, ধরেন আজকে টেকনাফ থেকে ল্যাবিড ক্যাজুয়ালিটিতে একটা মারামারি রোগী আসলো, আমি ট্রিট করতেছি, আই এম দ্য ট্রিটিং কনসালটেন্ট। সে তাহলে সুস্থ ল্যাবে তো এই ধরনের পেশেন্ট ডিল করছে। অবশ্যই। তো তখন সে টেকনাফ গিয়ে টেকনাফ কোর্টে সে মামলা করলো। মামলা করলে টেকনাফ কোর্ট একটা কাগজ ল্যাবেটের কাছে পাঠাবে যে আমাদের এই রোগীর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সার্টিফিকেট দেন। সেই সার্টিফিকেটটা আমার কাছে ল্যাবেট ডিপার্টমেন্ট আমার কাছে পাঠায় দেবে, ল্যাবেট অথরিটি। তো আমি আমার নাম, সিগনেচারে, বাই নেমে আমি এটা কোন ধরনের আঘাত এটা লিখে একটা সার্টিফিকেট দিব। এটা নিকটস্থ ইনভেস্টিগেটিভ অফিসারের মাধ্যমে সে চলে যাবে হলো গিয়ে কোর্টে। তো কোর্ট যদি এটা স্যাটিসফাই হয়, তাহলে কোর্ট ওইটা দেখেই মামলা নিষ্পত্তি করে ফেলবে। কোর্ট যদি স্যাটিসফাইড না হয়, তাহলে কোর্ট আমাকে ডেকে পাঠাবে। ওকে, আই উইল গো টু অ্যাটেন্ড দ্য কোর্ট। আমি কোর্টে যাব হাজিরা দিতে, এবং আমি আমার বক্তব্য উপস্থাপন করব। যে আপনি তো দীর্ঘদিন ধরে এই ডিপার্টমেন্টে কাজ করছেন। কখনো কোর্টে হাজিরা দেওয়ার মতো কোনো অভিজ্ঞতা আপনার হয়েছিল? আমি অনেকবার হাজিরা দিয়েছি, ঠিক আছে? মেইন ব্যাপারটা, আমরা যখন হাজিরা দিতে যাই, তখন তো যে আক্রান্ত হয়েছে তার পক্ষেও না, যে আক্রান্ত করছে তার পক্ষেও না। আমি আসলে যা পাইছি, যা চিকিৎসা দিছি, তার নোট আছে, ওইটা দেখে আমি আমার মতো করে আমার বক্তব্য উপস্থাপন করি মহামান্য কোর্টের কাছে। তো মহামান্য কাছে উপস্থাপন করলে, এখন আপনি চিন্তা করে দেখেন, যে হলো গিয়া ওই যে আপনার বাদী পক্ষের লোক, ঠিক আছে, মানে এ উকিল, যে ঠিক আছে, যে হলো গিয়া ভিকটিমের উকিল, অথবা যে হলো গিয়া আপনার অন্য পক্ষের উকিল, সে কিন্তু আমাকে জেরা করতে চায়। সে আমাকে, না না ডক্টর সাহেব, এটা সঠিক না, আপনি টাকা খেয়ে করছেন। এরকম কিছু আমাদের তো কথা শুনতেই হয় যে না, আপনি টাকা খেয়ে সার্টিফিকেট দিচ্ছেন। যে মহামান্য কোর্টকে তখন আমরা বিনয়ের সাথে বলি যে মহামান্য কোর্ট, এটা সত্য নহে, ঠিক আছে, আমি এটা পেয়েছি এবং আমি এটাই দিয়েছি। এটাই আমাদের বক্তব্য এবং এটাই আমাদের স্ট্যান্ড। আমরা যতটুকু পাই ততটুকু তাহলে নিয়ে আসলে এই ডিপার্টমেন্টের দায়িত্ব এবং কর্তব্য কিন্তু অনেক। শুধু একটা হ্যাঁ। পেশেন্ট দেখাই শুধু না আসলে। শুধু দেখা এবং সার্জারি, ট্রিট, এটা না, এটার বাইরেও মেডিকেল লিগ্যাল ইস্যু, প্রপার ডকুমেন্টেশন। বিকজ একটা রোগী আজকে, আপনি বুঝেন, আজকে আক্রান্ত হয়ে চলে গেল বাড়িতে, সে কি তার নাগরিক অধিকার আছে 10 বছর পরে গিয়েও সে মামলা করতে পারে। সো তখন কিন্তু আপনি ওই মামলার স্বার্থে কোর্টে যেতে বাধ্য, বিকজ ইউ ওয়াজ দ্য ট্রিটিং কনসালটেন্ট অর ফিজিশিয়ান। সো এখানে রিকোয়ার্ড নলেজ, আইনি নলেজ, আইনি জ্ঞান, এবং পাশাপাশি হলো সার্জিক্যাল নলেজ এবং ডকুমেন্ট সংরক্ষণ, এই ব্যাপারগুলো কিন্তু খুব জড়িত। আচ্ছা, আমাদের ল্যাবেট হাসপাতালের এই ডিপার্টমেন্টটার সম্পর্কে যদি কিছু বলতেন। ল্যাবেট ক্যাজুয়ালিটি, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা আজকে প্রায় 1.5 বছর হয়ে গেল আমরা শুরু করেছি। আমরা এখানে ভালো সেবা দিচ্ছি, মানুষকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তারপরে মারামারির ইস্যুগুলো, মেডিকেল লিগ্যাল ইস্যুগুলো, স্পোর্টস ইনজুরিগুলো, তারপরে ছাদ থেকে বা উচ্চতা থেকে পড়ে যেয়ে এই যে সার্জিক্যাল ইমার্জেন্সিগুলো 24 ঘন্টা, রাত নাই, দিন নাই, ভোর রাত নাই, আমরা কনসালটেন্ট প্যানেল, আমরা রেজিস্টার্ড প্যানেল এখানে উপস্থিত আছি। আপনার নির্দ্বিধায় চলে আসবেন, আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি, এবং আমরা এটুকু বলতে পারি, আপনাদের কাছে একটা পেশাদারি আমাদের কাছে একটা পেশাদারিত্বপূর্ণ আচরণ পাবেন এবং একটা ভালো নার্সিং বা কেয়ার পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা খুব মজার। বৃষ্টি আসতেছে, সাপে কামড়ের একটা ব্যাপার চলে আসে। প্রচুর পত্রিকায় দেখা যায়। এই ক্ষেত্রে আসলে এমার্জেন্সি ডিপার্টমেন্টে চলে আসবে নাকি নিজে থেকে কি করবে? বাংলাদেশের সবচেয়ে বেশি সাপে কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা খুলনা ডিভিশনে বেশি। সুন্দরবন কাছে তাই? আচ্ছা, এটা নানা রিজিওনাল কারণ আছে। খুলনা ডিভিশনে, এবং আবার ভাগ্যক্রমেই হোক, দুর্ভাগ্যক্রমেই হোক, পোস্টিং আমার ছিল নাকি এখানে? সরকারের চাকরির প্রথম পোস্টিংটা হয় খুলনা ডিভিশনে, এবং এটা ছিল বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার সরকারি চাকরি জীবনের প্রথম পোস্টিং হয়। তো আমি সেই একটা ইয়াং ছেলে প্রথম চাকরি করতে যাই সেই চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং তখন আমি ওইখানে একটা কোয়ার্টারে, আমি একটা রুমে থাকতাম। মজার বিষয় হলো গিয়া, আমি হাসপাতালে চিকিৎসা দিয়ে যখন রাতে ফিরতেছিলাম আমার কোয়ার্টারে, রাত মানে বিকাল সন্ধ্যার দিকে, তখন দেখি যে জানালা দিয়ে আমার কোয়ার্টারের মধ্যে, আমার রুমের মধ্যে সাপ। ইমার্জেন্সিতে সাপে কাটা রোগের চিকিৎসা দিয়ে আসছি, কিন্তু আমার নিজের ঘরেই সাপ।
এবং আরো একটা মেসেজ হলো গিয়ে বর্তমানে সম্ভবত বছর বা অ্যানুয়ালি প্রায় ৪ লাখ মানুষ সাপে কাটায় আক্রান্ত হয়ে থাকে বাংলাদেশে। সংখ্যাটা তো অনেক। এটা একটা অনেক বড় সংখ্যা। আর সাপে কাটার ব্যাপারে অনেক বেশি সোশ্যাল স্টিগমা বা কুসংস্কার আছে। সেটার মধ্যে কিছু, কিছু ব্যাপারে আমি আপনাকে একটু নোটিফাই করতেছি। নাম্বার 1 সোশ্যাল স্টিগমা হলো গিয়ে এটা হলো আমাদের বাংলা চলচ্চিত্র থেকে একটা কুসংস্কার চলে কেটে আসছে। সেটা বা হচ্ছে শুষে ওই যে রক্ত বের বিন করা। বাজায়, বিন বাজানোর পরে কি করে নায়ক ছুটে গিয়ে ওইখান থেকে মুখ লাগিয়ে তারপরে রক্ত চুষে নিয়ে যাওয়া অথবা ব্লেড দিয়ে কেটে ক্ষতটাকে বাড়িয়ে দেয়া। এই ২ টা এই মুখ দিয়ে রক্ত চোষা অথবা হলো ব্লেড দিয়ে কেটে অথবা খুব টাইটলি একেবারে হাত বা পা কেটে দেয়া, বেঁধে দেয়া, এই ৩ টা কাজ পরিহার করতে হবে। এটা করা যাবে না। ঠিক আছে? এই বাংলা চলচ্চিত্রের অনেকটা সিনেমাতেই করে থাকে। এইটা আমাদের বেরোয় আসতে হবে এই ধারণাটা থেকে। এই ৩ টা কাজ করা যাবে না সাপে কামড়ের ক্ষেত্রে। তো আরেকটা ব্যাপার তাহলে আপনাকে কি মেসেজ করবে? দেই, হ্যাঁ, এই একটা মেসেজ দেই। সেটা হচ্ছে আমাদের কিন্তু যে সাপে কাটে এর ম্যাক্সিমাম ধরেন মাত্র ২৩ থেকে ২৪ অথবা ২০% হলো ভেনোমাস স্নেক বাইট। ভেনোমাস স্নেক বাইট মানে হলো গিয়ে আপনার ক্ষতিকর বা বিষাক্ত সাপের কামড়। কত? 20%। রিমেইনিং 80% ই কিন্তু সিম্পল। এটা আসলে কিছু হচ্ছে না বা খুব বড় ক্ষয়ক্ষতি হচ্ছে না। কিন্তু রোগী একটা মানসিক সংকটের মধ্যে দিয়ে যায়। এটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি ভাই চিন্তা করেন, বিষাক্ত সাপ হোক, নন বিষাক্ত সাপ হোক, আপনাকেই যদি একটা কামড় দেয়, আপনি যে মানসিক প্যারাটার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ কি হইল? আমি তো আল্লাহ কি হাসপাতালে হলো? চলে যাবো সাথে আপনি ওই সাথে। সাপে কামড়ের বিষের কারণে না মরলেও আপনি দুশ্চিন্তার চোটেই মরে যাবেন। তাই না ব্যাপারটা? এই কারণে ১ম কাজ হলো রোগীকে আশ্বস্ত করা, রিঅ্যাসুরেন্স করা এবং রোগীকে একটা সুরক্ষা বলয়ের মধ্যে রাখা। এটা ১ম কাজ। কারণ ম্যাক্সিমাম কামড় কি? নন পয়জনাস সাপে। ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এইটা। বিকজ রোগী মানসিকভাবে খুব ভেঙে পড়ে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপরে যদি পয়জনাস সাপ হয়ে থাকে তাহলে কয়েকটা ব্যাপারে একটু মনোযোগী হতে হবে। প্রথমত আমাদের সাপের কামড়গুলো সাধারণত হাত, পা মানে লিম্বের দিকে বেশি হয়ে থাকে, তাই না? এইজন্য প্রথমত হলো গিয়ে রোগীকে যতটা ধীর স্থির রাখা যায়, অস্থির হতে দেয়া যাবে না। ধীর স্থির রাখলে কি রোগীটার হৃদস্পন্দন অথবা হার্টবিটটা কম থাকবে। ফলশ্রুতিতে এই যে সাপের বিষটা এর কিন্তু চলাচল একটু স্লো স্লো হবে। হয়ে যাবে। হুম। মেসেজটা ক্লিয়ার? ধীর স্থির যত রাখা যাবে রোগীটাকে তত রোগী বেনিফিটেড হবে। এটা একটা ব্যাপার। বিষ ছড়াবে কম। হ্যাঁ, ইয়েস এক্সাক্টলি। আর দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে হাত বা পায়ে কামড় দিল সেখানে সম্ভবপর হইলে সেটাকে আপনি একটা স্প্লিন দিয়ে দেন অথবা একটু ইমোবিলাইজ নড়াচড়া কম করার ব্যবস্থা করেন। তাহলেও একটু পয়জন বা বিষক্রিয়া একটু স্লোলি স্প্রেড করবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তৃতীয় কাজ হলো গিয়ে আপনি একটা কম্প্রেসিভ ড্রেসিং দিতে পারেন। সেই ড্রেসিংটা যদি হাতে দেন অথবা পায়ে দেন, হাতে দিলে এই আঙ্গুল থেকে শুরু করে উপরের দিকে যাবে। পায়ে দিলে পায়ের আঙুল থেকে শুরু করে উপরের দিকে যাবে। এই কাজগুলো করবেন সাপে কামড় দিলে আর যে কাজগুলো বললাম সেই কাজগুলো পরিহার করার চেষ্টা করবেন। তাতেই আমি মনে করি আপনি বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, সেটা বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছে গ্রামে, ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, তার ছিঁড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করবেন? বিদ্যুৎ স্পৃষ্ট আপনি যেটা বললেন, মানে কারেন্টে আক্রান্ত হওয়া। বিদ্যুতায়িত হলে অথবা কারেন্টে যদি আক্রান্ত হন, তাহলে আপনি গিয়ে আপনার ওই আক্রান্ত ব্যক্তিকে জড়িয়ে ধরেন না দয়া করে। তাহলে আপনি নিজেও আক্রান্ত হ্যাঁ, হবেন। রাইট। এটা করেন না। এটা একটা কাজ। দ্বিতীয় কাজ হলো গুতাগুতিও করার দরকার নাই রোগীটাকে। ঠিক আছে? তাহলে করবেনটা কি? ১ম কাজ যেটা রিমেম্বার ওই কারেন্টের যে সংযোগটা আছে সেই সুইচটা বন্ধ করার ব্যবস্থা করুন। দ্বিতীয় কাজ তাকে যদি সরিয়ে দিতে হয় তাহলে শুকনা কোনো কাঠ, লাঠি অথবা প্লাস্টিকের কিছু দিয়ে তাকে সরিয়ে দিন। তৃতীয় কাজ হলো ওই ঘটনার স্থল থেকে তাকে একটা সেফ সাইডে নিয়ে যান। বুঝতে পেরেছেন? চতুর্থ কাজ যেটা, যদি দেখেন বিদ্যুতায়িত হওয়ার কারণে অনেক সময় হার্ট বন্ধ হয়ে যায়। যদি দেখেন আপনার হার্ট বন্ধ হয়ে গেছে পালস দেখে অথবা রেসপিরেশন বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি সিপিআর শুরু করবেন। তার মানে সিপিআর শুরু করবেন, এইদিকে হলো গিয়ে কারেন্টের সুইচ বন্ধ করে দিবেন, একটা শুকনো লাঠি অথবা কাঠ দিয়ে অথবা প্লাস্টিক দিয়ে রোগীটাকে সরিয়ে দিবেন। আর একটা কাজ করবেন না, তাকে জড়িয়ে ধরবেন না, গুতাগুতি করতে চাইবেন না। ঠিক আছে? এই কাজটুকু করবেন এবং যত মাইনর ইনজুরি হোক সেই ক্ষেত্রে আপনার হাসপাতালে যাওয়ার দরকার আছে বিদ্যুতায়িত হলে। এর কারণ হলো গিয়ে বিদ্যুতায়িত হলে আমাদের কিডনি এবং হার্ট আক্রান্ত হওয়ার চান্স অনেক বেশি। অনেক সময় হাসপাতালে গেলে ২-১ টা বেসিক ইনভেস্টিগেশন এবং একটা পার্টিকুলার পিরিয়ড অবজারভেশনে থাকার প্রয়োজন হয়। আচ্ছা, এটা কিন্তু মানুষজন যায় না আসলে পরবর্তীতে হাসপাতালে। এটা কিন্তু আমি নিজেও একটু কনফিউজ ছিলাম যে আসলে হাসপাতালে যাওয়া দরকার আছে কিনা? কিন্তু খুব ভালো তথ্য আসলে। খাদ্যে বিষক্রিয়া নিয়ে যদি কথা বলতে চাই এবং ইদানিং দেখছি যে
পচাবাসি খাবার খেয়ে এই যে কারিনা কায়সার মতো একটা মেয়েও হচ্ছে কি দেখলাম যে হেপাটাইটিস এ তে আক্রান্ত হলো। এই খাবারগুলো কিভাবে এভয়েড করা যায় বা কোন সিচুয়েশনে আমাদের হাসপাতালে যেতে হবে? আপনি তো খাদ্যে অ্যাডাল্টারি বা বিষক্রিয়া অথবা ভেজাল মিশানো নিয়ে কথা বললেন। আপনি কি জানেন ওষুধে ভেজাল মিশানো হচ্ছে? খাদ্য এবং শিশু খাদ্য কিন্তু খুবই সেনসিটিভ একটা ব্যাপার। শিশু খাদ্য, ওষুধে, খাদ্যে যারা ভেজাল মিশায় অথবা বিষক্রিয়ার ব্যবস্থা করে তাদের আসলে ফাঁসি হওয়া উচিত। তাদের ফাঁসি হওয়া উচিত। কারণ শিশু খাদ্য একটা সেনসিটিভ জিনিস, ওষুধ একটা সেনসিটিভ জিনিস। এখানে ভেজাল এবং বিষক্রিয়ার কোনো সুযোগ নাই। এবং উন্নত দেশে এইটা এত স্ট্রংলি দেখা হয় যে এটা কেউ চিন্তাও করতে পারে না। আর আমাদের দেশে এটা হরহামেশা হচ্ছে। সো খাদ্যে এবং শিশু খাদ্য বা খাদ্যে এবং ঔষধে যারা ভেজাল মিশাচ্ছে বা বিষক্রিয়ার ব্যাপারটা জড়িত, তাদের আসলে শাস্তিটা খুব শক্তিশালী এবং দৃষ্টান্তমূলক হওয়া উচিত। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন এক ধরনের সমস্যা আমরা পড়ছি। আমাদের এই নতুন জেনারেশন চিকিৎসার জন্য এআই ব্যবহার করছে, চিকিৎসার জন্য ইউটিউব ব্যবহার করছে। কতটা নিরাপদ? হ্যাঁ, এটা একটা মেসেজ আমি দিতে চাচ্ছি এটা। আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করে একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ দাদা। সেটা হচ্ছে আপনি একটা কথা মনে রাখবেন, এআই, সোশ্যাল মিডিয়া, ইউটিউব অথবা গুগল, হোয়াটএভার ইট ইজ, আপনি চিকিৎসার জন্য এগুলো থেকে একটা ধারণা নিতে পারবেন এবং এটা ফ্যান্টাস্টিক। এই ধারণাটা রোগীর জন্য উপকারীই হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এখানে কিন্তু সব তথ্যগুলো নির্ভরযোগ্য না। আপনি এখান থেকে একটা রোগ সম্পর্কে সার্চ দিয়ে একটা ধারণা নিতে পারবেন, কিন্তু সেই ধারণাটা কতটা সঠিক এইটার জন্য আপনাকে কিন্তু প্রয়োজনীয় অথবা অ্যাসাইন সার্জন অথবা ফিজিশিয়ানের পরামর্শ লাগবে। সো আমার কথা, ইউ উইল টেক হেল্প ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া, ইউটিউব, গুগল, হোয়াটএভার ইট ইজ, বাট এই তথ্যগুলো শতভাগ রিলায়েবল না। আপনি একটা ধারণা পেতে পারবেন, কিন্তু বাকিটা আপনাকে আলোচনা করে নিতে হবে ওই সার্জন অথবা ডাক্তারের কাছ থেকে। আপনারাও শুনলেন কি করতে হবে, কি করতে হবে না। আপনারা এতক্ষণ ধরে আমাদের কথা শুনবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। নতুন কোনো পর্বে নতুন কোনো চিকিৎসকের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।